নমস্কার দর্শক বন্ধুরা, আজকের পর্বে আপনাদেরকে দর্শন করাবো স্বামীজি স্মৃতিধন্য ঐতিহাসিক দিলারাম বাংলো, যা বর্তমানে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ মেমোরিয়াল ভাদোদরার অংশ। বরোদা তথা ভাদোদরায় অবস্থিত এই দিলারাম বাংলোকে রামকৃষ্ণ মিশনের অন্তর্ভুক্ত করার পিছনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন সমগ্র শ্রী রামকৃষ্ণ সংঘের পঞ্চদশ সংঘগুরু পরম পূজনীয় শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজি মহারাজ এবং ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। এই বিশাল দিলারাম বাংলোর কোন ঘরে প্রকৃতপক্ষে স্বামীজি অবস্থান করেছিলেন তা প্রথমে জানা যায়নি, কিন্তু সম্প্রতি তা এক অভাবনীয় উপায়ে জানা গেছে। সেই চমকপ্রদ সত্য ঘটনা ও সাথে সাথে নানা গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক তথ্য নিয়ে এই বিশেষ পর্বটি উপস্থাপনা করছি, সঙ্গে থাকুন। পরিব্রাজক সাধুরূপে গুজরাট পরিভ্রমণকালে স্বামীজি 1892 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে কিছুদিনের জন্য এই দিলারাম বাংলোতে অবস্থান করেছিলেন। স্বামীজির পূত সান্নিধ্য লাভে ধন্য এই পবিত্র দিলারাম বাংলোকে তাই রামকৃষ্ণ মঠ মিশনের অধিগ্রহণে আনবার জন্য পরম প্রয়োজনীয় 15 প্রেসিডেন্ট মহারাজ খুবই ব্যাকুল ছিলেন। বর্তমান শ্রী রামকৃষ্ণ আশ্রম রাজকোট মঠের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী নিখিলেশ্বরানন্দজি মহারাজ পুণ্যব্রতে পূর্ণযোগীতে লিখেছেন যে, আমি তখন পোরবন্দর কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত হয়ে আছি। স্বামী আত্মস্থানন্দজি আমাকে বললেন, তুমি পোরবন্দর কেন্দ্রের জন্য যা করেছো তা চমৎকার। এখন তুমি আমার হাতে বরোদার দিলারাম বাংলো তুলে দাও, যাতে আমি নিশ্চিন্তে মরতে পারি। আমি তাকে বললাম, আপনি এত দ্রুত ইহলোক ত্যাগ করবেন না। তিনি উত্তর দিলেন, আমি তোমার বক্তৃতা শুনতে চাই না, আমি চাই দিলারাম বাংলো। সেই সময় তিনি মঠের সহসংঘাধ্যক্ষ ছিলেন এবং আমার কাছে দিলারাম বাংলোটি পাওয়ার আবেদন জানাচ্ছিলেন একেবারে এক শিশুর মতো। তারপর থেকেই যখন আমি তার সঙ্গে সাক্ষাৎ করতাম, তিনি বলতেন, তুমি আমায় দিলারাম বাংলো দাও। মনে পড়ে বিপুল ত্রাণ কার্য পরিচালনার ক্ষেত্রে পোরবন্দরে একটি উপনিবেশ তৈরি হয় রামকৃষ্ণ মিশনের উদ্যোগে, যার আনুষ্ঠানিক উদ্বোধনে এসেছিলেন গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। তিনি যুবক বয়সে রাজকোটে শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজির কাছে যেতেন। এই পরিপ্রেক্ষিতে আমি আত্মস্থানন্দজিকে দিয়ে নরেন্দ্র মোদীকে টেলিফোন করানোর ব্যবস্থা করলাম। তাঁদের কথাবার্তা চলার ফাঁকে পূজনীয় মহারাজজি শ্রী মোদীকে দিলারাম বাংলো রামকৃষ্ণ মিশনের হাতে তুলে দেওয়ার কথা বললেন এবং শ্রী মোদীজি তাতে সম্মতি জানান। এরপর আমি গান্ধীনগরে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করি। তিনি বলেন, আমি আপনাদের এই বাংলো দিয়ে দেব, কিন্তু আপনাকে নয়, আমি এটা দেব আত্মস্থানন্দজিকে, তাকে এখানে আসতে হবে। প্রায় 2 বছর ব্যাপী দীর্ঘ আধিকারিক পদ্ধতির মধ্যে দিয়ে অতিক্রম করার পর 1 টাকা টোকেনের বিনিময়ে 30 বছরের লিজে দিলারাম বাংলো অবশেষে রামকৃষ্ণ মিশনের অধিকারে আইনত আসে এবং সেই কথা মতো নরেন্দ্র মোদীজি 2005 সালে 18 এপ্রিল বরোদা এসে আনুষ্ঠানিকভাবে শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজির হাতে তথা রামকৃষ্ণ মিশনের হাতে এই দিলারাম বাংলো তুলে দেন। পূজ্যপাদ মহারাজ এত খুশি হয়েছিলেন যে তিনি নরেন্দ্র মোদীকে আলিঙ্গন করে বলেন, ও তুমি আমাদের দিলারাম বাংলো দিলে, তুমি দিলারাম বাংলো দিলে, তুমি অবশ্যই বেলুর মঠে আসবে, আমি তোমাকে অপূর্ব প্রসাদ দেব। পরম পূজনীয় মহারাজের সেই ইচ্ছা রক্ষার্থেই 2013 সালের 9 এপ্রিল শ্রী মোদীজি বেলুর মঠে আসেন। ঠাকুরমা, স্বামীজি ও অন্যান্য মন্দিরাদি প্রণাম করে মোদীজি মহারাজজির সঙ্গে সাক্ষাৎ করেন। মহারাজজি তখন সমস্ত সংঘের সংঘগুরু এবং মহারাজজির সঙ্গে প্রায় 8 ঘন্টা সময় কাটান। অতীতের পৃষ্ঠা থেকে এখন বর্তমানে চলে এসেছি। 2025 সালের 9 অক্টোবর দিব্যত্রয়ী গুরুকৃপায় স্বামীজির পূত সংস্পর্শে ধন্য এই পবিত্র দিলারাম বাংলো দেখার সৌভাগ্য হলো। এখন চলে এসেছি মঠের ঠাকুর ঘরে, যা এই দিলারাম বাংলোর দোতলায় বা ফার্স্ট ফ্লোরে অবস্থিত। বিশেষত সকালবেলায় মন্দিরের পরিবেশ খুব শান্ত। এই শান্ত পরিবেশে স্থানটিতে সহজেই জপ ধ্যানে মন বসে যায়। বরোদা মঠের অফিসের মহারাজ আমাদের এই মঠটি ঘুরিয়ে দেখাচ্ছিলেন।
উনি আমাদের একটি নতুন তথ্য দিলেন। উনি বললেন যে আগে যে গর্ভমন্দিরটি দেখছেন সেই গর্ভমন্দিরটি এই জায়গায় ছিল না, এটি নতুন করে হয়েছে কোভিডের সময়। কারণ বর্তমান পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজজি শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি বরদা মঠের মহারাজদের বলেন তার নাকি অনুভব হয়েছে, তার মনে হয়েছে স্বামীজি এই ঘরটিতেই ছিলেন। তাই তার কথা মতো এই ঘরটির দেয়াল ভেঙে বর্তমানে শ্রাইন হিসেবে ব্যবহার করা হচ্ছে। অফিসের মহারাজজি আরও বললেন যে বর্তমানে কাশীধামে সাধনরত প্রাচীন জনৈক সন্ন্যাসীও প্রেসিডেন্ট মহারাজজির এই কথাকে পুষ্টি করেছেন। তিনি বলেছেন প্রেসিডেন্ট মহারাজ ঠিক কথাই বলেছেন, তার এই ঘরটিতে শিবের দর্শন হয়েছিল। ঠাকুরমা স্বামীজির ভাবপ্রচার তথা সনাতন ধর্মের আধ্যাত্মিক সংস্কৃতিকে ধরে রাখার সাথে সাথে এই কেন্দ্রটিতে অনেক সেবামূলক কাজ হয়। ছাত্রদের জন্য আছে স্টাডি সার্কেল, বিবেকানন্দ সংস্কার শিবির, এডুকেশনাল গাইডেন্স, ভ্যালু এডুকেশন ক্যাম্প প্রভৃতি। এছাড়াও আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীদের নানাভাবে সাহায্য করা হয়। এছাড়াও এই আশ্রমে স্বল্প মূল্যে নানা চিকিৎসা পরিষেবা দেওয়ার সুব্যবস্থা আছে। এখন আমরা অডিটোরিয়াম হলটি পরিদর্শন করে দেখছি। এখানে বিভিন্ন উৎসবাদিতে ধর্ম প্রসঙ্গ করার সুব্যবস্থা আছে। বর্তমানে ভক্তদের জন্য আশ্রমে কোনো অতিথি নিবাসের ব্যবস্থা নেই। আশ্রমে ইমেল মারফত যোগাযোগ করলে মহারাজরাই আশ্রমের পাশে কোনো একটি হোটেলে থাকার ব্যবস্থা করে দেন। তবে মহারাজজি জানালেন যে ভাদোদরা আশ্রম থেকে খুবই চেষ্টা করা হচ্ছে যাতে ভক্তদের জন্য একটি গেস্ট হাউস পাওয়া যায়। ঠাকুরের ইচ্ছা হলে খুব শীঘ্রই আশ্রমে ভক্তদের থাকার জন্য গেস্ট হাউসের সুব্যবস্থা থাকবে। আমরা প্রথমে আহমেদাবাদ পৌঁছেছিলাম, সেখানে রামকৃষ্ণ মিশনের কোনো সেন্টার নেই, তাই আপনাকে বাইরেই থাকতে হবে। পরের দিন আমরা বরোদাতে ট্রেনে করে এসে এই আশ্রমে এসে পৌঁছাই। কলকাতা তথা পশ্চিমবঙ্গ থেকে আসলে ডিরেক্ট হাওড়া স্টেশন থেকে ভাদোদরা আসার ট্রেন পেয়ে যাবেন। স্বামীজির পাদস্পর্শ ধন্য এই দিরারাম বাংলো তথা আরকেম বরোদা পরিদর্শন করে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের পর্বটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, নমস্কার।